দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুরচা মুক্তবাকে। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকে তিনজনকে নিয়ে করছি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার সাথে যারা যারা আছেন তাদের পরিচয় করিয়ে দিই। সবাইকে আপনারা চেনেন, ইতিমধ্যেই টক শোতে অন্যান্য কাজে তারা শুধু দর্শকদের কাছে নয়, প্রায় পুরো দেশবাসীর কাছে পরিচিত আছেন। জনপ্রিয় টিভি উপস্থাপক, উনি এখানে একটু আগে পৌঁছেছেন। পৌঁছাবার পরে আমি জিজ্ঞেস করলাম কোনো উপস্থাপনা করে এলেন নাকি। তিনি মাত্র চ্যানেল 9-এ একটা অনুষ্ঠান উপস্থাপন করে আসলেন। আপনি বিতার কি করতেন? কোনো একটা অর্গানাইজেশন করতেন না? বাংলাদেশ ডিবেট ফেডারেশন। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুল নূর তুষার আছেন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, এবং আছেন একেবারে আমার হাতের ডাইনে তরুণ রাজনীতিবিদ, খুব অল্প সময়ের মধ্যে টক শোতে, যুক্তিতে, তর্কে সবারই দৃষ্টি আকর্ষণ করেছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সারওয়ার তুষার। আপনাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি জনাব আব্দুল তুষার আপনাকে দিয়ে, কিন্তু শুরুর আগে ভূমিকা একটা বলি। আজকে 28 তারিখ, 71 দিন হয়ে গেল গভর্নমেন্টের। আগামীকালকে তো সংসদ শেষ হয়ে যাচ্ছে। অনেক বড় আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক কমিটমেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম। আগামীকালকে শেষ হচ্ছে এবং আজকেও এটা ওটা টুকিটাকি নিয়ে বেশ উত্তেজনার মতো হয়েছে। অল থ্রু একেবারে শুরুতে যেরকম একটা জাতীয় ঐক্যের আবহ নিয়ে আমরা যাত্রা করেছিলাম, সংসদে ঢুকেছিলাম, নির্বাচনও হয়েছিল। এখন এটার কি অবস্থা? অনেক বিতর্ক উঠেছে। আমি মনে করি সেগুলো আমার একটা একটা করে বলার দরকার নেই, আপনারা তিনজনই সেটা জানেন। কি বুঝছেন? কালকে তো অধিবেশন শেষ হয়ে যাবে। হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ স্ট্যান্ড? আমার ধারণা যা কিছু ঘটছে এটা ইতিবাচক বেশি, নেতিবাচক কম। জাতীয় ঐক্যের বিষয়টি আসলে একটা সর্বব্যাপী জাতীয় ঐক্য ছিল না। জাতীয় ঐক্যের জায়গাটি তৈরি হয়েছিল মূলত স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে এবং স্বৈরাচারকে হটিয়ে দেওয়ার যে চেষ্টা সেইটা দিয়ে। কিন্তু ভবিষ্যতের সরকার এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে ঐক্য ছিল না বলেই কিন্তু একটা ঐকমত্য কমিশন করতে হয়েছিল। কেননা এই আলোচনার মধ্যে দিয়ে ধারণা করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলি এবং অন্তর্বর্তী সরকারের যে অন্তর্নিহিত ধ্যান ধারণা এগুলিকে এক জায়গায় নিয়ে এসে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জায়গায় কিছু পরিবর্তন আনা যাবে, সরকার পরিচালনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা যাবে। ফলে জাতীয় ঐক্যের সরকার হওয়ার কোনো সম্ভাবনা আগেও ছিল না এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে ঐক্য স্থাপন। জাতীয় সরকারের কথা তো বলা হয়েছিল, একটা কথা বলা হয়েছিল যে আমরা জাতীয় সরকার করব, এরকম একটি কথা বলা হয়েছিল। কিন্তু আসলে এটা মৌখিকভাবে বলা হলো, এটার কোনো লিখিত প্রক্রিয়া পরবর্তীতে আমরা দেখি নাই। ম্যানিফেস্টোতেও এটার কোনো জায়গা দেখি নাই, নির্বাচনের সময় এটা দেখি নাই। কিন্তু ম্যানিফেস্টোতে সেটা কথা কথা লিখিত ছিল, তবে চর্চা ছিল না, এটা বলতে পারেন। হ্যাঁ, সেটা ছিল না। এবং মূল জায়গাটিতে যেখানে বিরোধ তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে সরকার কিভাবে পরিচালিত হবে এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এই দুইটি জায়গাতে। এবং সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে নিয়ে এসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে এসে এবং সরকারের কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটাকে খানিকটা সীমিত করে একটা সরকার পরিচালনার জন্য যে ধরনের চিন্তা ভাবনা করা হয়েছিল সেই সব জায়গাতে মূল যে সরকারি দল, মানে সরকারি দল তো আরো দুই একটি দলের সাথে মিলে সরকার করেছে, তো মূল সরকারি দলের কিন্তু এই জায়গাতে আগেও আপত্তি ছিল এবং তারা সেই আপত্তিটা বহাল রেখেছেন, কারণ তারা ভোটে অনেক ভোট পেয়েছেন। যে কারণে আমি মনে করি যে জাতীয় সরকার বা জাতীয় ঐক্যের সরকার তৈরি হবে না, হওয়ার কথাও ছিল না। তবে একটি জায়গাতে আমার মনে হয় যে এই সংসদ এখন ঐক্যবদ্ধ রয়েছে, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে রয়েছে, তারা স্বৈরাচারী শাসন ভবিষ্যতে আসুক সেটা চায় না, স্বৈরতান্ত্রিক কোনো আচরণ করতে চায় না। এবং আচরণের দিক থেকে আমি মনে করি যে এবার সরকার এবং বিরোধী দলের মধ্যে যতই বাদ প্রতিবাদ হোক না কেন, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার ছিল। বিশেষ করে যখন কর মুক্ত গাড়ির জায়গাতে করযুক্ত সরকারি গাড়ি নেওয়ার কথা হলো, তখন 300 জন পারলে দুইবার মানে টেবিল চাপড়েছেন। যখন অফিস চাওয়া হয়েছে তখন সকলে একমত হয়ে গিয়েছেন। এবং আমি দেখলাম যে এই ক্ষেত্রে অতীতের স্বৈর এবং অস্বৈরতান্ত্রিক সকল সংসদের সদস্যরা যেমন নিজেদের দাবি দেওয়ার ক্ষেত্রে একমত হয়ে যেতেন, এইবারও সেটা ঘটেছে।
তাতে করে আমি আশাহত হয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে সরকারি দল বলবে যে না, আমরা সরকারের ব্যয় কেন বাড়াবো, আমরা কি কারণে আগে নিজের পয়সায় গাড়ি কিনতেন, আমরা কি কারণে এখন সরকার থেকে গাড়ি কিনে দেবো সবাইকে, এটা তারা বলতে পারতেন, বলেন নাই। অফিসের বেলাও তারা সকল উপজেলা কার্যালয়কে এমপি সাহেবের একটা ঘর ঢুকিয়ে দিয়েছেন। আমি মনে করি যে সেটাও আশাহত হয়েছে, এটা হওয়ার কথা ছিল না। এবং এই দাবিগুলি যারা জানিয়েছেন বা যেটা করেছেন এটা একদম তরুণদের কাছ থেকে তো এই দাবি আমি আরও আশা করি নাই। আমরা অনেকে আশা করি না এই কারণে যে তরুণরাই বলেছিলেন যে ভবিষ্যতের এমপি, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, ভবিষ্যতের সরকার পরিচালক যারা হবেন তাদের মধ্যে থেকে তারা জনগণের কাছ থেকে কিছু নিতে আসেন নাই, তারা দিতে এসেছেন। কিন্তু আমি তো দেখলাম নেওয়ার দাবিগুলি তাদের মুখ থেকে উচ্চারিত হলো, এটা আমাকে আশাহত করেছে। জি, থ্যাংক ইউ। আশরাফ কায়সার কি বলেন? মানে উনি কিন্তু বেশ আশা দেখছেন, উনি মনে করেন জাতীয় ঐক্য ঠিক আছে এবং খুব বড় ধরনের কোনো সমস্যাও দেখছেন না। কিন্তু এর মধ্যে পত্রপত্রিকাতে অনেক খবর বেরিয়েছে, জুলাই সনদ বলেন, অধ্যাদেশগুলো নিয়ে বলেন, তারপর জুলাই সনদের বেশ কিছু অংশ বাকি দেওয়া, রাখা, ধরা ইত্যাদি। কিছু কিছু কথা উনি নিজে বললেন। এর বাইরে ধরেন বাইরের কিছু পরিবর্তন, যেমন বাংলাদেশ ব্যাংক, তারপরে আপনার এমআরটির এমডি চেঞ্জ, সব পিছনে কিন্তু অনেক কথা হয়েছে। কি ফিলিং আপনার? দেখুন, আমাদের অতীতের পার্লামেন্টের অভিজ্ঞতা তো খুবই নিকট অতীতের, বিশেষ করে খুবই খারাপ, করুণ। সেই জায়গায় বর্তমান পার্লামেন্ট এবং অধিবেশন এবং আপনি আজকে পর্যন্ত আমি বলতে পারি যথেষ্ট উত্তেজনাকর অধিবেশন আমরা দেখতে পাই এবং কথা হয়, বিতর্ক হয়, ওয়াকআউট হয়। এগুলো সংসদে দেখতে আমাদের কিন্তু ভালোই লাগে, কারণ অতীতে আমরা দেখেছি বিরোধী দল দাঁড়িয়ে জিজ্ঞেস করতো যে আমরা সরকারি দল না বিরোধী দল, আমাদেরকে বলে দিন। ওই জায়গা থেকে একটা বড় উত্তরণ ঘটেছে। একটি ক্রেডিবল নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে দু একটা প্রশ্ন দলীয়ভাবে তোলা হলেও জাতীয়ভাবে তেমনভাবে ওঠেনি। এবং আপনি দেখেছেন নির্বাচন কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন তারাও বলেছেন তাদের হাতে তেমন কোনো তথ্য নেই যে খারাপ নির্বাচন হয়েছে। কিন্তু যেই জায়গাটিতে আমরা হোঁচট খেয়েছি সেটি হচ্ছে যে আপনি যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছিলেন, আপনি যে শাসনতন্ত্রের সংস্কারের কথা বলছিলেন, আপনি যে সংবিধানের সংস্কারের কথা আমরা বলছিলাম, কিংবা যেই ধরনের শাসনের বিপরীতে একটি জনকল্যাণমুখী শাসনের কথা আমরা বলছিলাম, সেই জায়গাটিতে আমরা মনে হয় এই হোঁচট খেয়েছি। কেননা আপনি যদি দেখবেন যে 133টি অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো রহিত করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে, অথবা সরকারি দল বারবার বলছে যে তারা যাচাই বাছাই করছেন এবং তারা এর চেয়েও ভালো আইন করবেন, কিন্তু আমরা মনে করি যে মানবাধিকার বিষয়ে অথবা আপনার গুম প্রতিকার প্রতিরোধ বিষয়ে অথবা স্বাধীন বিচার বিভাগের বিষয়ে আমাদের একটা ঐক্যমত্য আগেই তৈরি হয়েছিল। সেই ঐক্যমত্যে কিন্তু আমার মনে হয় বিভেদ তৈরি করা, ভিন্নতা তৈরি করার খুব একটা প্রয়োজন ছিল না। সেটিকে আইনে পরিণত করে আগামীতে যদি আপনি এর সাথে আরও কিছু সংযুক্ত করতেন সেটি হয়তো মানানসই হতো। সেটি 24-এর সাথেও আমার মনে হয় যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার সাথেও মানানসই হতো। সেই জায়গায় ঘটনাটি যায়নি। আর দ্বিতীয় যেটি হয়েছে যে আমরা বারবার শুনছি বিরোধী দল এনসিপি এবং জামাত ইসলামীকে সংস্কার ইস্যুতেই, কিন্তু আপনি যে 71 দিনের কথা বললেন, আমরা ব্যতিব্যস্ত থেকেছি সংস্কার নিয়ে আলোচনায়। এই রাষ্ট্রের তো আরও অনেক কিছু আছে। প্রথম কথা, সংস্কারের বিষয়ে এতটা হট্টগোল হবে, এতটা ভিন্নমত তৈরি হবে এবং একপক্ষীয়ভাবে সংস্কারকে দেখার বা দলীয়ভাবে সংস্কারকে দেখার চেষ্টা করা হবে, এটি কিন্তু আমরা জুলাই চেতনার সাথে মানানসই মনে করি না। আরেকটা হচ্ছে যে সংস্কার নিয়ে আলোচনা ঠিক আছে, কিন্তু দেশের তো বর্তমান সংকট নিয়ে আলোচনা করার কথা। ধরেন আপনি 2 মাস ব্যাপী তেল নিয়ে যে কাণ্ডটা হলো, আমি কিন্তু সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করব। কেননা আজকে যদি পেট্রোল পাম্পে ভিড় না থেকে থাকে তাহলে 2 মাস আগের থেকে কি করে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভিড় তৈরি হলো? তার মানে দেখেন, আপনি কি প্রথম দিন বলতে পারেন যে রেশনিং শুরু হয়ে গেল, কে 20 লিটার নিবে, কে 15 লিটার নিবে? তখন তো প্যানিক পারচেজ হবেই, তখন তো যারা মজুতদারি করার তারা করবেই। এবং আপনি, আমার ধারণা, যার একটি বোতল কিংবা শিশি রয়েছে বা ছিল, সেই কিছুটা মজুত করেছে। কে যে 3 গুণের বেশি তেল নিয়ে রেখেছে, তাদের মনে হয়েছে তেলের সংকট দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। সরকার এটিকে অ্যাড্রেস করতে পারেনি। সরকারের ইন্টিগ্রিটির অভাব দেখেছি আমরা।
দেখুন তাদের হয়তো কমিটমেন্টের অভাব ছিল না, কিন্তু তাদের ম্যানেজমেন্ট অদক্ষতার কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মুনাফাকারী ব্যক্তিবর্গ মুনাফা করতে পেরেছেন এবং আমার মনে হয় জনমনে হতাশা তৈরি হয়েছে। আমরা এরকম শাসনের অবস্থা তো দেখতে চাইনি। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে যেভাবে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় করা হয়েছে এবং যেভাবে বিসিবির বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড তৈরি করা হয়েছে, অ্যাডহক বোর্ড, এই সব কিছু আমাদেরকে পুরনো কথা মনে করিয়ে দেয় এবং সেই জায়গাটিতে বাংলাদেশ আবার হাঁটবে তা কিন্তু আমাদের মনে হয়নি 18 মাস বা 20 মাস আগে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন সেই সময়। আর দেখুন বিএনপি হয়তো বলবে যে তারা 3টি ছোট দল থেকে প্রতিনিধি নিয়েছে সরকারে, অতএব তারা অন্যদেরকে অন্তর্ভুক্ত করেই সরকার চালাচ্ছে। কিন্তু যেই জাতীয় ঐক্য, জাতীয় সরকারের কথাগুলো তাদের মুখ থেকে একসময় আমরা শুনেছিলাম, এমনকি জুলাই আগস্টের আগেই যে তাদের যে 31 দফা অথবা তাদের পরবর্তীতে রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গায় আমার মনে হয় সেটিকে আরও একটু অন্তর্ভুক্তিমূলক করে মানুষের সামনে উপস্থাপন করা যেত। আর সরকারের ব্যাপারে বলবো যে আপনি যখন মন্ত্রিসভা গঠন করেন তখনই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দেখুন এটি খুব স্বাভাবিক, 16-17 বছর বিএনপি রাজনীতি করা তো দূরের কথা, সুস্থ জীবনযাপনের জায়গাও তো ছিল না। কাজেই তাদের নেতৃবর্গের যে শাসন বা আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর অভিজ্ঞতা তার কোনো সুযোগ ছিল না। সেই তুলনায় আমরা দেখতে পেলাম যে কোনো ব্যক্তি যাদের ব্যাপারে বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে তাদেরকে নিয়ে মন্ত্রিসভা চালাতে গিয়ে আমরা যে দক্ষতা, সততা, ইন্টিগ্রিটি মূলক একটি মন্ত্রিসভা দেখতে চাচ্ছিলাম সেই জায়গাটিতে কিন্তু সরকার হাঁটছে না। কাজেই আমি বলবো যে বিএনপির জন্য এটি একটি গভীর চ্যালেঞ্জের বিষয়, তিনি সুশাসন দিতে পারেন কিনা। আবার ধরুন আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেই প্রতিষ্ঠানগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে, দেখুন আমরা 20 মাস আগে শিখেছিলাম যে সরকার যত সীমিত হয় তত ভালো, তাতে আপনার গভর্নেন্সের সমস্যা নাই, তাতে আপনি যে সরকার আপনার ক্ষমতা প্রতিপত্তিরও কোনো অভাব হবে না, কিন্তু মানুষের মনে হবে আপনি হালকা, আপনি ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন না, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। সরকার সেই পথে হাঁটছে না। সরকারকে মনে হচ্ছে তারা অতীতের শাসকদের মতোই যত বেশি ক্ষমতা কুক্ষিগত করে নেওয়া যায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা খোলা মনে কথা বলতে রাজি না। এমনকি আপনি জানেন যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা হয়েছে, 70 অনুচ্ছেদের কথা হয়েছে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্যের কথা হয়েছে, এর সবগুলো জিনিস তো এখন অনিশ্চিত। আপনি সংসদে যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দিবেন এবং স্পেস দিবেন কথা বলার, সেটিও নিশ্চয়তা তো আমরা দেখতে পাচ্ছি না। আরও একটি বিষয় যেটি গুরুতর, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে, এই ব্যাপারটিও কিন্তু আমরা বারবার যেটি দেখি, বিস্তারিত কথা এই রাজপথে যদি এটির সমাধান হতে হয় তাহলে আমরা আর নতুন পথে কোথায় হাঁটলাম। সরোয়ার তুষার, মানে আপনাকে আবার একটু আলাদা করে মেনশন করছি আমি, কারণ ওনারা যেরকম করে আব্দুল তুষার বললেন তার চাইতে একটু এগিয়ে উনি কথা বললেন, কিন্তু তারপরে উভয়ের মধ্যেই একটা ব্যাপার আছে যে আশাবাদী আছি কিছু একটা হতে পারে। কিন্তু আপনারা বা আপনি যে দলে আছেন, তারা যে জোটে আছে, তারা ইতিমধ্যে রাস্তায় চলে গেছেন এবং এমন এমন কথা উচ্চারণ করেছেন আপনাদের শহীদ দলদের মধ্যে পালাবার জায়গা পাবে না, ও তো ইন্ডিয়া গেছে, আপনি তো মিয়ানমারেও ঢুকতে পারবেন না। তারপরে আরও বলেছেন যে এখানে কত রকম কী হতে পারে, ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন। মানে ওই যে জাতীয় ঐক্যের কোনো ছিটে ফটে কি এগুলো কথার মধ্যে পাওয়া যায়, কিংবা আপনারা যে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছেন, সব মিলে এই 71 দিন বা যত দিনই আপনি মনে করেন, আপনার বক্তব্য বলেন। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সরকারের 71 দিনের পারফরমেন্স বলতে গেলে বলতে হবে যে তারা একটা লেজে গোবরে করে ফেলেছে, এবং আশাবাদটা তখন আপনি থাকবেন যদি আপনি হোঁচট খান, সেখান থেকে একটা আশাবাদের প্রশ্ন থাকে যে আমরা এটা ওভারকাম করতে পারবো। সরকার কিন্তু চোরাবালির মধ্যে ঢুকে গেছে। চোরাবালিতে আপনি যদি নড়াচড়া করেন, যত নড়াচড়া করবেন তত বেশি তলাতে থাকবেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইস্যুতে, পলিটিক্যাল ইস্যু, ইকোনমিক ইস্যু এবং অন্যান্য যে সকল ইস্যু আছে, প্রত্যেকটা ইস্যুতে সরকার মানে রাতারাতি আপনি সফল হবেন এটা কেউ দাবি করছে না, কিন্তু সফলতার কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। এমন একটা মিনিস্ট্রির কথা আপনি বলতে পারবেন না, আমরা কেউ বলতে পারবো না যে এই মিনিস্ট্রি পারফর্ম করছে। প্রত্যেকটা মিনিস্ট্রি শোচনীয়ভাবে ফেল করছে। সবচেয়ে আয়রন ম্যান মনে হয় যাকে, তার মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি
এই যে এখানে একটু আগে নিউ মার্কেটে মানে ঢাকা ইউনিভার্সিটি হলের পাশে ওপেন ফায়ার করে গুলি করা হয়েছে, এবং এই মার্চ মাসে গত 2 বছরে মার্চের তুলনায় 28% হত্যাকাণ্ড বেড়ে গেছে। তাদের দলের নেতারা কুষ্টিয়ার ফিলিপনগরে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির লোকজন কুষ্টিয়ার ফিলিপনগরে একজন মানে যেটাকে মব বলা হয়েছে এতদিন, সেরকম একটা মব করে একজনকে হত্যা করেছে এবং ওই আস্তানা লুটপাট করেছে, কিন্তু তাদের কারো নাম এজাহারে আসে নাই, বরং রাজনৈতিকভাবে অন্য দলের নেতাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা করা হয়েছে। এই সমস্ত ব্যাপারে আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর রিয়াকশন খেয়াল করেন, গতকালকে উনি বলেছেন আমরা মানে খুব লাইটলি, মানে এটা যেন কিছুই না, আমরা এমন একটা পুলিশ পেয়েছি এখনও যে চলাফেরা করা যাচ্ছে এটাই তো বেশি, শুকর করেন না কেন। ওনার অ্যাপ্রোচটা এরকম ছিল। এর বাইরে যেগুলো আশরাফ কায়সার ভাই বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ। অর্ডিন্যান্সগুলো যেগুলো অলরেডি বাতিল করে দিয়েছে, এবং আপনি গণভোট এবং জুলাই সনদের ব্যাপারে পরে আসি, এখানে তো বিএনপি কতগুলো টেকনিক্যাল ইস্যুকে সামনে এনে একটা মানে বোঝাচ্ছে যে তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি পদ্ধতি মেনে চলে। কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি বাদ দিলেন, আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর কোনো ধারা দ্বারা এটাকে সিদ্ধ করতে পারবেন না বা পারেন নাই। যে কোন ধারা অনুযায়ী, আমি যদি বলি যে তাকে তো আপনি নিয়োগ দিয়েছেন একটা ধারা অনুযায়ী, 10 নম্বর ধারা সম্ভবত বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর, তো 1972 সালের ওই অর্ডারের কোন ধারা অনুযায়ী আপনি তাকে অপসারণ করেছেন, কোন ধারা অনুযায়ী এটা আইনি একটা ঘটনা হয়েছে, এটা কিন্তু তারা ব্যাখ্যা করতে পারবে না। তারা এটা বলেছে আমাদের কর্মসূচি অনুযায়ী এটা ঠিক আছে, আমরা আমাদের কর্মসূচির পথেই আছি। আচ্ছা, কিন্তু যেগুলো অলরেডি তারা বাতিল করে দিয়েছে অর্ডিন্যান্স, 133টার মধ্যে 20টা অর্ডিন্যান্স 2 প্রক্রিয়া বাতিল করেছে। একটা হলো ল্যাপস করেছে, আরেকটা হচ্ছে সংসদে বিল আকারে উত্থাপনের মধ্যে দিয়ে বাতিল করেছে, এবং তারা বলার চেষ্টা করেছে আমরা এগুলো পরবর্তীতে নিয়ে আসবো। এটা অ্যাবসলিউটলি ব্লাফ, মানে জনগণকে মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া। কেন? কারণ আমরা তাদের সংসদীয় রিপোর্টে তারা কী ধরনের আপত্তি প্রকাশ করেছে অধ্যাদেশগুলো বাস্তবায়ন না করার জন্য, সেটা কিন্তু আমরা দেখেছি। সেখানে তারা বিচার বিভাগের স্বাধীনতার বেলায় এখন বলছেন যে সুপার স্বাধীনতার তো দরকার নাই, মানে উনি বলছেন যে আপনি বিচার করবেন সেক্ষেত্রে স্বাধীন, কিন্তু অ্যাপয়েন্টমেন্টসগুলো স্বাধীন হবে এটা তো কোনো কথা না। মানে অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনার হাতে, কিন্তু আমি স্বাধীনভাবে বিচার রায় দিতে পারবো, আমার ঘাড়ে এতটাই মাথা, ঠিক আছে। এর বাইরে ধরেন মানবাধিকার কমিশনের ব্যাপারে তারা যেটা বলেছে, বা গুম কমিশনের ব্যাপারে যেটা বলেছে, নর্মাল ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য তারা গুলিয়ে বলেছে যেহেতু 1973-র ওই আইসিটি একটা আছে, সুতরাং মানবাধিকার অধ্যাদেশের প্রয়োজন নাই, গুম অধ্যাদেশের প্রয়োজন নাই। অথচ একটা ফৌজদারি অপরাধ, হত্যা আর গণহত্যার যে পার্থক্য, এটা আমরা আইনের ব্যাকগ্রাউন্ডের বাইরেও কমন সেন্স দ্বারা বুঝি, কিন্তু একজন আইনমন্ত্রী এবং একজন চিফ প্রসিকিউটর এটা বুঝতে পারেন নাই বা বুঝতে চান নাই, যে কোনো একটা। তো এর বাইরে আপনি ধরেন বিসিবির কথা যদি আসেন, মানে আমরা যারা পলিটিক্স নিয়ে সারাক্ষণ চিন্তা করি, যারা অ্যাক্টিভিস্ট, তারা হয়তো জুলাই সনদ, গণভোট এগুলোর মধ্যে থাকি, কিন্তু বাংলাদেশে কোটি কোটি জেনজি তো ক্রিকেটের মধ্যে থাকে। তো এই বিসিবিতে আপনি কি করেছেন? বিসিবির মধ্যে আমি বলবো একদিক থেকে ভালোই হয়েছে, মানে এইগুলোতে এখানে সরকার কি করে যাচ্ছিল, এগুলো তো আমাদের লাখ লাখ তরুণ প্রজন্ম হয়তো সবগুলো ব্যাপার ফলো আপ করছিল না, কিন্তু বিসিবিতে সরকারের যে কাণ্ড, এটা করার মধ্যে দিয়ে তারা তাদের দিকে স্পটলাইট, যে আমাদের উপর যেমন অনেক স্পটলাইট, সরকার নিজের দিকে স্পটলাইট নিয়ে এসছে। সেটা হচ্ছে তারা যে ফ্যামিলি কার্ডের কথা বলে, আপনি দেখবেন রিয়েল ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে, স্থায়ী কমিটির রিয়েল ফ্যামিলি কার্ড, যেটা ফ্যামিলি কার্ড তারা দিচ্ছে না, ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে। কারণ স্থায়ী কমিটির বিএনপির সর্বোচ্চ ফোরামের একজন না দুইজন, বাবার দোয়ার কি, হ্যাঁ মানে একজন না দুইজন না তিনজন, একজনের সন্তান ক্রিকেটের ব্যাপারে এনথুজিয়াস্টিক হতে পারে, আপনি তাকে দিচ্ছেন। এটা নিয়ে হয়তো খুব বেশি, কোকো সাহেব কিন্তু ক্রিকেটের সাথে অনেকদিন জড়িত ছিলেন, কেউ কোনো প্রশ্ন করে নাই যে খালেদা জিয়ার ছেলে কেন এখানে, এই প্রশ্ন ওঠে নাই। কিন্তু এখন আপনি বোঝা যাচ্ছে যে স্থায়ী কমিটির 3 জনের মধ্যে প্রতিযোগিতা, 3 জনের সন্তানই ওখানে থাকতে হবে, এবং 3 হেভিওয়েট নেতার, একজন অর্থমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মানে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা, এবং ঢাকার অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস সাহেব। এই 3 জনের সন্তানকে আপনি ওখানে বসিয়েছেন। শুধু সেটা না, এটা ফ্যামিলি কার্ড না, এটা দলীয় কার্ড হয়েছে। আজকে ওখানে ফাইন্যান্স কমিটিতে ঢোকানো হয়েছে এক ছাত্রদল নেতাকে, ববি হাজারের স্ত্রীকে, অর্থাৎ এটা পুরোপুরি ফ্যামিলি কার্ডটা। কিন্তু আমি বারবার বলেছি যে বিসিবিতে হলো রিয়েল ফ্যামিলি কার্ড, এবং বিসিবি দেখলে আপনি বুঝতে পারবেন বিএনপি রাষ্ট্র দর্শন, যে তারা সব জায়গায় ভাইয়ার কাছের লোকজনই সব জায়গায় বসবে, এটাই কিন্তু তারা করছে। ফলে সব কিছু মিলিয়ে মানে আমাদের পুরো, আমি বলবো যে স্লেটের মতো যেটুকু লেখা ছিল, আপনি তো একটা হিস্ট্রি টেনে এসছেন, সেখানে কিছু আপনি মানবেন, কিছু মানবেন না, এটুকু হয়। যখন আপনি একটা খসড়া পাণ্ডুলিপি লেখেন, তখন কিন্তু এডিটর কি করে, ওখানে কিছু সংশোধনী করে, কিন্তু পুরোটা কি সে মুছে দেয়? বিএনপি সরকার পুরো জিনিসটাকেই মুছে দিয়েছে, এবং সেটা মুছে দেওয়ার পরে মানে গণভোট নিয়ে এমন এমন অদ্ভুত কথা বলে। ধরেন গণভোট নিয়ে আমি জিজ্ঞেস করেছি অনেককে যে আপনাদের প্রধানমন্ত্রী তখন কেন গণভোটের পক্ষে বললেন, এবং এখন যে কথাগুলো আপনারা বলছেন এটা কেন তখন বললেন না নির্বাচনের আগে। এখন তারা গুপ্ত করতে করতে বলছে আমাদের দলের গুপ্ত অংশ প্রধানমন্ত্রীকে যেটা বলিয়েছিল, এটা আসলে তার বলার কথা ছিল না। এই জায়গায় গেছে পরিস্থিতি, মানে আপনি আপনার ছায়ার সাথে ফাইট করছেন, আপনি আপনার ছায়ার সাথে লড়ছেন। তো এই করার মধ্য দিয়ে চোরাবালিতে যেটা হয়, আপনি তো উঠতে পারবেন না,
আমি এখন জানি না যে তাদের এখান থেকে এক্সিটটা কি, কারণ তারা নড়াচড়া করলে আরও তলাতে থাকবে, এবং শুধু তারা তো তলায় গেলে আমার কোনো সমস্যা ছিল না, তো তারা নেশনকে নিয়ে তলাচ্ছে। আর যেটা ভাই তো এটা আদর করে বলেছেন অব্যবস্থাপনার কথা জ্বালানিতে, এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট স্ক্যাম। মানে যখন আপনার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তখন আপনি এখানে প্রাইস স্টেবল রেখেছেন, এবং এটা আসলে ইনসেন্টিভ দিয়েছে যারা চোরা কারবারি করে, যে বিশ্ববাজারের চেয়ে কম দামে এবং দেশের বাজারের চেয়ে বেশি দামে আমি তেল বিক্রি করবো, এবং সেটাই হয়েছে, কালোবাজারে বিক্রি হয়েছে এবং মজুত করা হয়েছে। সেই মজুত করা তেলগুলো এখন বাড়তি দামে বিক্রি হবে, আবার 1.5 মাস তো কালোবাজারে এগুলো বিক্রি হয়েছে। ফলে পুরো জিনিসটাই আপনি খুব ভালো করেই জানেন যে এগুলো কারা করতে পারে, এই মানে চোরা কারবারিগুলো বা মজুদগুলো কারা করতে পারে, পলিটিক্যাল সিন্ডিকেটের লোকেরাই করে, প্রশাসনে আশ্রয় পাওয়া লোকেরাই করে। ফলে এখান থেকেও তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু এই 1.5 মাস 2 মাসে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন, এগুলো আরো কথা বলতে হবে, ওনারাও আছেন, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে। দর্শক মণ্ডলী, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আমি এখন একটা বিরতি নেব, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আব্দুল তুষার, আপনার কাছে ফিরে আসি। মানে সবাই একবার করে তো বললেন, এখন আবার ওই কথাই আর একবার করে বলতে হয় কেন? যেমন ধরেন গণভোট নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে, অধ্যাদেশ নিয়ে কথা, সব ব্যাপারেই কথা বলেছে ওনারা। আপনি মনে করছেন যে এই সব কিছু সত্ত্বেও একটা ঐক্যের সুর আছে, এরকম ভাবতে পারলেই তো ভালো। কারণ আমরা চাইছি যে সব মিলে একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আমরা যে লড়াইটা করলাম, তার যে টার্গেটটা ছিল সেটা অ্যাচিভ করে ডেমোক্রেসি তার ভিন্নতা নিয়ে তো প্র্যাকটিস করা হবেই। কিন্তু এটা কি সেই জায়গায় থাকছে আসলে? এটা সেই জায়গায় থাকবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। তবে এখনো পর্যন্ত অনৈক্যের সুর এমন জায়গাতে পৌঁছায় নাই যে যেখানে গেলে সরকার বা বিরোধী দল যে কেউ নিজেকে আক্রান্ত ভাবতে পারেন। এই কারণে যে আপনি লক্ষ্য করবেন যে বিরোধী দল বক্তৃতার মধ্যে বলে আপনাদের মন পাওয়ার জন্য কি করলে আপনাদের মন পাবো, তো যেন দেহ পেয়েছেন কিন্তু মনটি পাননি, মনের জন্য তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এক ধরনের ঐক্য রয়েছে কোথায় জানেন? এই সবগুলি দলই তো আওয়ামী লীগকে সরিয়েছে তার ক্ষমতা থেকে বা তার জায়গা থেকে। ফলে এরা এমন কোনো অনৈক্যের জায়গায় পৌঁছাবে না যেখানে কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসার পথ খুঁজে পায়। ফলে যে কোনো মূল্যে আপনি জানবেন যে ঐক্যের একটা সুর টিকে থাকবে, সেটা হচ্ছে যে কোনোভাবে আওয়ামী লীগ ফিরবে না। ফলে এই জায়গাতে গেলেই এর মধ্যে আসলে থেকে তো অভিযোগ করছে না যে আওয়ামী লীগের পথে হাঁটছেন, যতই চেষ্টা আওয়ামী করেন লীগের আওয়ামী পথে লীগ হতে হাঁটছেন, পারবেন না। এটা হচ্ছে ওই না, যতই চেষ্টা করেন আওয়ামী লীগ হতে পারবেন না। হ্যাঁ, পারবেন না, তার মানেই হচ্ছে যে ঐক্যটা টিকে থাকবে। মানে চাইলেই তো কেউ আর আওয়ামী লীগের মতো স্বৈরতান্ত্রিক হতে পারবে না, এটাও আবার তারা বলে দিচ্ছেন। তো তার মানে কি দাঁড়ালো? যে আপনারা অতটা স্বৈরতান্ত্রিক হতে পারবেন না যতটা স্বৈরতান্ত্রিক হলে সকলে ঐক্য ঘটিয়ে পতন ঘটিয়ে দেয়। কিন্তু আবার এটাও বলছেন যে আপনাদেরকে কিন্তু ওইরকম হলে পতন ঘটিয়ে দেব, এবং এই পতন ঘটিয়ে দেওয়ার মধ্যে আবার তারা এটাও বলছেন, কাকে হুমকি দিচ্ছেন? আচ্ছা, আমি আপনার কাছে ফিরে আসছি, চট করে একটু জিজ্ঞেস করে আশরাফ কাছের কি মনে করেন এই কমেন্টের উপরে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে খুব স্পষ্টতই ধরেন বিরোধী দল মানে তো জামাতে ইসলাম, জি, তারাই এই কথাটা বলেছেন, এবং তাদের সম্পর্কে উনি একদম খুবই বিশ্বাসটি আস্থার সাথে বলছেন যে যত যাই হোক না কেন ওরা এটার সঙ্গেই থাকবে, এক আওয়ামী লীগের ভয়ে বা অন্য যে কোনো কারণে হোক। এটা একটা আওয়ামী লীগের ভয়। আরো দেখুন একটা কারণ আছে। আমি বলি আপনাকে, দুটো জিনিস কাজ করছে, একটি হচ্ছে ভয় আর একটি হচ্ছে লোভ। ভয়টি হচ্ছে সবাই জানে যে আওয়ামী লীগ কীভাবে বিদায় নিয়েছে এবং আওয়ামী লীগের দেশের ভেতরে কতটা শিখর পর্যায় পর্যন্ত সমর্থন বা কর্মীরা রয়েছে, এগুলো সবাই জানে। এবং যেভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে তার বাস্তবতা কি, তারা ভোটের মাঠেও টের পেয়েছেন। আপনি জানেন যে প্রায় 20% ভোট বিএনপির হয়তো আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে এসেছে এবং মাইনরিটি ভোট থেকে এসছে। কাজেই এই ভয়টি তাদের আছে যে কোনো কারণে যদি পালিয়ে যাওয়া শক্তি রাজনৈতিকভাবে, গুপ্তভাবে এবং মানে অসংগঠিতভাবেও আবার স্পেস নিতে পারে, তাদের জন্য কি খারাপ খবর আছে। আর লোভটা কি? আর লোভটা হচ্ছে, দেখুন আমি এইবার নির্বাচনে খেয়াল করলাম সবাই হ্যাপি। বিএনপি খুব হ্যাপি, 2/3 মেজরিটি পেয়েছে। জামাতি ইসলামী যে এই রাষ্ট্রই চায়নি, সেই রাষ্ট্রের প্রধান বিরোধী দল হয়েছে এবং 70-এর উপরে সিট পেয়েছে। এবং এনসিপি যারা নাকি একটি সিটও পাবে না বলে নিজেরা মনে করছিল এককভাবে নির্বাচন করলে, আনঅফিসিয়ালি অফিসিয়ালি বলেছে, এবং খুবই স্বাভাবিক, তাদের সাংগঠনিক বিস্তার ঘটেনি। সেখানে তারা হ্যাপি মনে করছেন। 6 জন পার্লামেন্টে চলে গেছেন, একজন গাড়ি চেয়েছেন, একজন বলেছেন উপজেলা পর্যায়ে বসার জায়গা খুঁজছেন। আমি একটা মিনিট একটু আপনাকে থামাই, তুষার কি বলেন? পার্লামেন্টে আমরা চেয়েছি পার্লামেন্টে থাকতে, এই ব্যাপার এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি মনে করি যে আমাদের আরো
মানে যদি জোটটা আমরা আরো আগে করতে পারতাম তাহলে এটা 6 না, এটা আরো বেশি সংখ্যা, ডাবল ডিজিট হয়তো যেত, কিন্তু এটা একেবারে শেষ মুহূর্তে জোট হওয়াতে এবং আমাদের মধ্যে কিছু দ্বিধা থাকার কারণে, মানে দ্বিধা মানে যে কি করব, আমাদের মধ্যে অনেকগুলো মতামত ছিল, একক ইলেকশন নাকি জোট হলে কার সাথে জোট, এইসব নিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবং ফলে আমরা একেবারে লাস্ট মোমেন্টে যখন জোট করেছি তখন এটা ওয়ান ডিজিট। সেটা আপনি একটা ব্যাখ্যার মধ্যে যাচ্ছে, সেটা পরে আপনি বলতে পারবেন, কিন্তু উনি বলছেন যে এখনকার এই পরিস্থিতিতে সবাই হ্যাপি। আমরা ঠিক হ্যাপি না, মানে পার্লামেন্টটা যেভাবে আমরা যতটুকু ভেবেছিলাম যেরকম হবে সেরকম না, বলে পুরোপুরি happy জনাব সেটা বলা আব্দুল যাবে না। নূর তুষার, আপনাকে কথা শেষ করতে দিন, আমি আবার শুরু যে জায়গাতে ছিলাম, যে একটা হচ্ছে যে তারা যেহেতু তারা ভয় পাবেন বা তারা চিন্তা করবেন যে নিরাপত্তাহীনতার একটা অনুভূতি রয়েছে, যে যদি এই সরকারকে তারা ব্যর্থ করে দেন তাহলে এই অবস্থায় কি আওয়ামী লীগ ফিরে আসবে কিনা। অতএব তারা ওই জায়গাতে ঐক্যবদ্ধ থাকবেন যে কোনোভাবেই সকলেই আওয়ামী লীগ ফিরতে পারবে না। তাহলে একটা ঐক্যের কারণ পাওয়া গেল। দ্বিতীয় ঐক্যের কারণ যেটি আশরাফ কায়সার বলেছেন, যে এই অবস্থায় থাকা অবস্থায় তারা অনেক সুযোগ সুবিধা পাবেন, এইটা একটা কারণ। তৃতীয় হচ্ছে এই মুহূর্তে যদি ঐক্য ভঙ্গ হয়ে যায় তাহলে এনসিপি জামাতের সঙ্গে থাকলেও ধরেন এককভাবে যদি আবার নির্বাচনে যায় বা ধরেন বিএনপির পতন হয়ে গিয়েছে, তাহলে জামাত হবে সরকারি দল আর এনসিপি হবে বিরোধী দল। তো জামাত তখন এনসিপিকে একই অবস্থা হবে আর কি, এখন যে অবস্থাটা হয়েছে। একসময় যেমন জামাত ছিল বিএনপির সাথে, তখন বিএনপি কোথায় যাবে? না, ওই যে ওনারা তো বলেছেন বিএনপি মিয়ানমারও যেতে পারবে না, স্বৈরাচার হয়ে যাবে, মিয়ানমারও যেতে না পারলে তো দেশেই রাখবো থাকবে। কিন্তু আওয়ামী লীগ কি দেশে নাই? আওয়ামী লীগের একটা বিরাট অংশ ওই অবস্থায় থাকবে, জেলখানায় আছে। না, ওনারা তো পতনের হুমকি দিয়েছেন। আপনি যেটা বলছেন পতন ঘটলে কেন ঘটবে, পতন ঘটলে ঘটবে চূড়ান্ত অনৈক্য হবে, সেই অনৈক্যের মধ্যে আন্দোলন হবে রাস্তায়, হলে পরে এমন অবস্থা তৈরি হবে যে মিয়ানমারও যাওয়ার মতো জায়গা থাকবে না। তাহলে কোথায় থাকবে? হয় জেলে থাকবে, নাহলে বাইরে থাকবে, কিন্তু ক্ষমতা তো থাকবে না। না থাকলে পরে যেহেতু তারা ওই ব্যাপারটা সাব্যস্ত করেছেন যে চাইলে পরে নির্বাহী আদেশ দিয়ে দলকে বাতিল করে দেওয়া যায়, একটা দলকে বলে দেওয়া যায় যে তোমার আর ক্ষমতা নাই নির্বাচন করার, তাহলে মনে করো ওইরূপভাবে যদি পতন হয় আওয়ামী লীগের মতন করে, তাহলে তো বিএনপির একই অবস্থা হবে। হলে পরে জামাত হয়ে যাবে সরকারি দল, এনসিপি হয়ে যাবে বিরোধী দল, হয়ে গেলে জামাত হয়ে যাবে, বিএনপি এনসিপি হবে, এনসিপি হয়ে যাবে আবার জামাত। হ্যাঁ, ঘটনা এটাই ঘটতে থাকবে। মানে এটা হচ্ছে আরেকটা, মানে একটা সুদূর প্রসারী চিন্তা আর কি, এমন একটা অবস্থা তৈরি হতে পারে। আর এর বাইরে কি হবে, একটা জিনিস খুব ঠান্ডাভাবে চিন্তা করবেন, যখন নির্বাচনের আগে দলগুলি বক্তৃতা দিত তখন বলতো আমরা যা বলছি এটাই জনগণের অভিপ্রায়, আমরা যা করেছি সেটাই জনগণের অভিপ্রায়, অন্তর্বর্তী সরকার যে হয়েছে এটাও জনগণের অভিপ্রায়। কিন্তু জনগণের অভিপ্রায় পরীক্ষা করতে গিয়ে দেখা গেল জনগণের অভিপ্রায় হচ্ছে বিএনপি। তাহলে ঘটনাটা কি ঘটলো? এবং যারা বারবার বলতো জনগণের অভিপ্রায়, আমাদের সাথে জনগণ আছে, তরুণ সমাজকে সাথে নিয়ে সব লন্ডভন্ড করে দিব, তারা সবচেয়ে কম আসন পেল এবং আসন পাবে না এটা বুঝতে পেরেই জামাতের কোলে বসলো। তো তাহলে তাদের আত্মবিশ্বাসের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা আন্দোলন করে বিএনপির পতন ঘটিয়ে দিবে। আরেকবার আওয়ামী লীগ ফেরত আসলে আওয়ামী লীগেরও পতন ঘটাতে পারবে না। এইটা হয়েছে অবস্থাটা, যে কারণে তারা ঐক্য কোনোদিন ভাঙবে না, কোনোদিন এই সরকারের পতন ঘটানোর জন্য কিচ্ছু করবে না। এবং এইটার জন্য আমার তো অর্ধেক সম্পত্তি এসালম লুট করে নিয়ে গেছে, বাকি অর্ধেক সম্পত্তি বাজি ধরতে রাজি আছি। ওকে, আপনি কি মনে করেন? মান্না ভাই, আমি একটা কথা যদিও বলি, বিশেষভাবে এটা তুষারের কাছ থেকে শুনতে হবে, কিন্তু আপনি বলেন। আমরা অনেকেই কিছুটা হালকাভাবে কথাগুলো বলছি। আমি আপনাকে একটা আমি কিন্তু একটা হালকাভাবে নিচ্ছি না, না, আপনি নিচ্ছেন না, দর্শকরা তা নিচ্ছে। আমরা অনেক সময় মানে উপমা টানতে গিয়ে বা ভবিষ্যৎ সিনারিও বলতে গিয়ে এই যে জামাত সরকার গঠন করবে, এনসিপি জামাত, এগুলো বলছি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, পরিস্থিতি কিন্তু বেশ গভীর এবং পরিস্থিতি সংকটপূর্ণ। দেখুন, দেশে একটি রাজনৈতিক সংকট চলছে, এটি তো পরিষ্কার। কি রাজনৈতিক সংকট? আপনি বলেছেন হাসিনা কথা বলতে দেয় না, হাসিনা নির্বাচন চুরি করেছে, হাসিনা গুড গভর্নেন্স দেয়নি, এই জন্য হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি। তারপরে 18 মাসের একটা অথর্ব সরকার আমরা দেখতে পেয়েছি, তারা নিজেরাও তাদের বিভিন্ন অপকর্মে ব্যস্ত ছিলেন। তা সেই 18 মাসের মধ্যে 9 মাস আলী রিয়াজের নেতৃত্বে আপনারা, মান্না ভাই, ঐক্যমত্য কমিশনে মিটিং করেছেন। তার পুরোপুরি মোটামুটি কিছুটা অশ্বডিম্বের মতো একটা অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে মানুষ রাজনৈতিক সংস্কার যেটি চেয়েছিল সে কি পেল? নির্বাচন হলো, এনসিপির মতো দলও 6 জন পার্লামেন্টে চলে গেল, বিএনপি তো 2/3 পেলই, আর জামাত ইসলামী 76টি জোটের আসন, তাই তো? কিন্তু আমার মনে হয় রাজনৈতিক সংকটটি চলছে, এই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক ঐক্যমত্যের একটি বিষয় রয়েছে। দেখুন, সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সংস্কারের এই বিষয়গুলো মেনে নেওয়াটা আইনি ব্যাপার। এটি কোনো আইনি ব্যাপার না, এটি রাজনীতির ব্যাপার।
এটি রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আপনি যদি বিএনপির রাজনৈতিক সদিচ্ছা থাকে, আধা ঘন্টার মধ্যে সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আগামী 4.5 বছর আপনি ঠিক বসে ঠিক করতে হবে যে আপনি জুলাইয়ের কোন কোন জিনিসগুলোকে সুশাসনের জন্য প্রয়োজনীয় মনে করেন, কোনগুলো আপনার প্রতিশ্রুতি রয়েছে, সংবিধানের সংস্কার না সংশোধন, কোনটা রাইট। আপনি কি ঘরের ভিতরে বসে এক্সটেরিয়র চেঞ্জ করতে আশা পারবেন? করি আপনি আজকে যে প্রশ্নগুলো করছেন যেগুলো তাদেরকে ঠিক করতে হবে, তারা কি ঠিক না করেই সংসদে বলছে? না, আমার তো মনে হয় না। তারা বলছে না সংবিধান সংস্কার হয় না, সংশোধন করতে হয়। আপনি কি খেয়াল করেছেন নির্বাচনের পরে তাদের কথার ভঙ্গি চেঞ্জ হয়েছে, পরিভাষা চেঞ্জ হয়েছে, সারা দেশের লোক খেয়াল করছে, এমনকি বিএনপির কর্মীরাও খেয়াল করছে। কাজেই এটি তো তারা নির্বাচনের আগ পর্যন্ত বলেনি। আপনি খেয়াল করবেন যে কারণে তারা বারবার বলছিল, তাদের কোনো কোনো নেতা বলেছে যে এই কথা নির্বাচনের আগে বললে নির্বাচনটি হতো না, নির্বাচনটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার দিত না। কোন কথা বললে? এই যে এই সংস্কারের ব্যাপারে তাদের এত ভিন্ন মত রয়েছে, তারা কোথাও কোথাও একমত না, বিরোধিতার জায়গায় রয়েছে, এই হাফিজউদ্দিন আহমেদ বলেছেন। সেটা তো এরকম ল্যাঙ্গুয়েজে বলেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে, তা বলেছেন, এবং নোট অফ ডিসেন্ট দিয়ে পরবর্তীতে জুলাই আসে। দেখুন, সরকারটি যে ভালো কাজ করেনি এটি নিয়েও আমার কোনো দ্বিমত নাই। সরকারটি যে গোজামিল দিয়ে নির্বাচনটি পার পেতে চেয়েছে, বিশেষ করে গণভোটটি। আশা করি এখানে আমি আবার আপনাকে এক মিনিট ইয়ে করি, নিশ্চয়ই তাদের অনেক ভুল আছে, অনেক গোজামিল দিয়েছে, কিন্তু 133টা অধ্যাদেশের কয়টা অধ্যাদেশ আপনারা বিরোধিতা করতে পারছেন? আপনারা বলতে সিভিল সোসাইটি অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস সবাই সাপোর্ট করেছে, বিএনপি ব্যাখ্যা দিচ্ছে এইটাই এই জন্য মানা যায় না, এইটা ফেলে দিয়েছে। আমি তো একটাও বিরোধিতার জায়গায় নাই, তাহলে আমি 133টাই বাস্তবায়নের পক্ষে। তাহলে কেননা তাহলে সরকারটা কত বিরাট একটা প্রস্তাব। না, নিশ্চিতভাবে মান্না ভাই, 18 মাস সরকারটি আরো কি করতে পারতো এই আলোচনা আমরা তখন করেছি, পারেনি। 133টা অধ্যাদেশ তো পেরেছে, সেই 133টা জায়গায় যদি আপনি প্রধানতম বৃষ্টি ফেলে দিয়ে আমাকে সংখ্যার বিচারে দেখাতে চান যে আমি তো অধিকাংশ বাস্তবায়ন করলাম, এই ছেলে ভুলানো ছড়া দিয়ে তো হবে না। কিন্তু সেটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আপনি দায় চাপাতে পারছেন না। আমি ওই অর্থে বলছিলাম যে তারা, দেখুন আমি প্রায় বলি প্রফেসর ইউনূস দুটি ভালো কাজ করেছেন। প্রথম সপ্তাহে ভারতের ব্যাপারে অবস্থানটি ঠিক নিয়েছিলেন, শেষ সপ্তাহে নির্বাচনটি ঠিক করেছেন, এইভাবে বলি। আচ্ছা, এখন শেষ সপ্তাহে আমেরিকার সাথে চুক্তি করে ঠিক করে নিয়েছেন। না, আমি বলছি যে নির্বাচনটি ঠিক সময়ে দিয়েছেন এবং হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, একটি দেশ কতদিন তার রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক, তর্ক এবং সঠতা নিয়ে করতে পারে বলেন? মানুষেরও তো একটা ধৈর্যের বিষয় আছে। আমাদের একজন নাগরিকের দৈনন্দিন জীবনের কোনো সমস্যা নেই, তার অর্থনীতির সমস্যা নেই, তার জীবিকার সমস্যা নেই। এই যে আপনি দেখেছেন মধ্যপ্রাচ্য যেতেই পারিনি, না মধ্যপ্রাচ্য থেকে কতগুলো লাশ এসছে গত 2 মাসে, খেয়াল করেছেন? কেউ কি সেটি নিয়ে সংসদে কথা বলেছে? আমরা যে $30 বিলিয়ন রেমিটেন্স গুনি, আমাদের লজ্জা লাগে না যে আমাদের কত শত যুবক প্রতি মাসে বিদেশ থেকে ফেরত আসছে? এই জায়গাগুলো কেন বলছি জানেন? এগুলো মানবিক আলোচনা। আমরা তো বলেছিলাম যে একটি হাসিনার ফ্যাসিস্ট সরকারের জায়গায় একটি মানবিক সরকার হবে, যেই বিজয়ী হোক। এখন এই যে জ্বালানি নিয়ে, এই যে কার্ড, এই যে হাম নিয়ে, এই যে স্বাস্থ্যের অব্যবস্থাপনা নিয়ে প্রতিদিন আমরা দেখুন টেলিভিশন চ্যানেলগুলো ভোতা হয়ে গেছে মানবিক বিবেচনায়। প্রতিদিন আপনি স্ক্রল দিচ্ছেন, আজকে 8 জন, আজকে 6 জন, আজকে 5 জন। এটি কি এই জাতির এটি কি আমাদের কপালেই লেখা আছে যে আমরা এরকম শাসনই চেয়েছিলাম? আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা একটি দুর্দান্ত সরকার চেয়েছিলাম, এবং যারা অভ্যুত্থান পরবর্তী সংস্কার বাস্তবায়নের সরকার, সে যেই গঠন করুক। দেখুন, বিএনপিকে মানুষ ডিসাইসিভ রায় দিয়েছে, 2/3 মেজরিটি দিয়েছে। আপনি আর কোনো কিছু ছাড়া বিএনপি একাই সব ভালো কাজ যেন করতে পারে, আমার তো তাই ধারণা। সেই জায়গাটিতে আপনি সরকারের চেহারা দেখেন, তাদের কর্মদক্ষতা দেখেন, এবং তাদের লোক সিলেকশন দেখেন। দেখুন, আমি যখন জাতীয় সরকারের বা ঐক্যমত্য সরকারের কথা বলি, আমি কিন্তু মনে করি না যে কয়েকটি দল থেকেই নিতে হবে। এর বাইরে কি লোক নেই সমাজে? তারা যে দল করে না বা রাজনীতি করে না বা দলীয় রাজনীতি করে না, এইটা কি তাদের অক্ষমতা? একটি সরকার কি তার যোগ্য লোক খুঁজে বের করতে পারে না? আপনার কি সেই 17 বছর আগের যিনি বিদ্যুতের দায়িত্বে ছিলেন, যিনি এখনও লোডশেডিংয়ের কথা বলেন, যিনি মোমবাতি আর হারিকেন রেডি রাখতে বলেন, তাকে আপনার বিদ্যুৎ মন্ত্রী করতে হবে? তার মানে আপনার কোনো একটি রাজনৈতিক প্রতিহিংসাও এখানে কাজ করছে, যে আমার সেই লোকগুলোকে আনবো যাদেরকে নিয়ে একসময় রিডিকুল করা হয়েছিল, সেটা দৌর সালাউদ্দিন হোক অথবা আরেকজন যাই হোক। এখন এইভাবে তো অভ্যুত্থান পরবর্তী সরকার, 2/3 মেজরিটির সরকার, 26 সালের সরকার বাংলাদেশের সমস্যা মোকাবেলা করতে পারবে না। কাজে এখানে অর্থনীতি নিয়ে আপনি জানেন যে একটা বাজেট প্রণয়ন হবে এবং কাগজে কলমে এই বাজেটটি হবে। বাস্তব অবস্থা কি?
আপনি ব্যাংকিং সেক্টরে গভর্নরকে যদি এইভাবে আচ্ছা, নিয়োগ ওদিকে দেন, যাবো, ওদিকে যাবো আবার আসবো এখন আপনার কাছে। পুরনো এস আলম যদি পটিয়া থেকে লোক এনে মতিঝিলে ডেমনস্ট্রেশন করতে পারে, আপনি নাগরিককে কি দেখাচ্ছেন আপনার গভর্নেন্সের জায়গায়? স্যার তুষার, দেখেন মানে অনেকগুলো বিষয়, তো একটা জিনিস হলো জুলাই সনদ নিয়ে বিএনপি অনেকগুলো বিষয় হলে বলি, কথাটা এরকম হয়েছে এবং আপনারা তিনজনই এত জমজমাট কথাবার্তা বলছেন যে আমার হাতে 20 মিনিট সময়ও আলটিমেটলি নাই, আরও কম সময়, হয়তো 15 মিনিট। ঠিক আছে। জুলাই সনদ নিয়ে বিএনপির একটা প্রতারণার কথা আমি বলি। মানে বিএনপি তো প্রচুর বলে অন্তহীন প্রতারণা, দলিল বলে যে আদেশকে, এবং আরও অনেক কথা বলে, যদিও তারা নির্বাচনের আগে এই কথাগুলো তোলে নাই, ওই যে এক্স্যাক্টলি ওই কারণে যে যদি নির্বাচন না দেয়। তো জুলাই সনদের ক্ষেত্রে বিএনপি কী করেছে, আপনি নিজেও এটার একটা পার্ট, আপনার দল একটা পার্ট, আপনি ঐক্যমত্য কমিশনে ছিলেন। 14 অক্টোবর আমাদের কাছে, প্রত্যেকটা দলের কাছে যে ড্রাফটটা এসছে, ফাইনাল ড্রাফট, সেই ড্রাফটে জাস্ট দুটো জিনিস ছিল, একটা হলো কী কী সংস্কার আর রাজনৈতিক দলগুলোর অবস্থান, অর্থাৎ রাজনৈতিক দলগুলো একমত কি একমত না, দ্যাটস ইট। এবং সেখানে অনেকগুলো জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেটাতে কোনো সমস্যা নাই, এটুকু পর্যন্ত তো আমরা অ্যাগ্রি করেছিলাম। কিন্তু আপনি এখন যে ফাইনাল ড্রাফটটায় সাইন করা হলো, এই জুলাই সনদটা খুলে দেখবেন, ওখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা বাড়তি নোট যুক্ত করা হয়েছে। সেই নোটের মধ্যে বলা আছে যে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দল তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। এই কথাটা বিএনপির একজন শীর্ষ নেতা ওই এলডি হলের যিনি টাইপ করেছেন তার পাশে বসে এটা একরকম ফোর্সিবলি এই কথাটা যুক্ত করেছেন রাতের অন্ধকারে, এবং তারা হুমকি দিয়েছেন এটা যদি না করেন তাহলে আমরা পরের দিন সাইনিং সেরেমনিতে যাব না। ফলে অন্তর্বর্তী সরকার বা ঐক্যমত্য কমিশন এমনিতেই তখন এনসিপি বলেছে আমরা যাব না, আবার যদি বিএনপি বলে যে না আমরাও সাইনিং সেরেমনিতে যাব না, তাহলে জিনিসটা হবেই না। এই চাপে পড়ে তারা এটা করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা তো আমরা তো তখন এটা আমরা সাইন করতেই যাইনি না, সাইন না করলে কিন্তু ঘটনা জানেন তো বললেন না, আমরা সংবাদ সম্মেলন ডেকে তখনই বলেছি, কিন্তু সেটা তখন এইভাবে নির্বাচনের চাপ দিয়ে করা হয়েছে এটা সই। হ্যাঁ হ্যাঁ, এই কথা যেমন ধরেন আমি সই তো করেছি, আমি না জানি করেছি এই ঘটনা, না না, জানি প্রত্যেকটা রাজনৈতিক দলই ইন গুড ফেইথ, রাজনৈতিক দলকে দোষ নাই, ইন গুড ফেইথ যে আমাকে দেওয়া হয়েছে এবং আমরা পুরো আলোচনায় ছিলাম, ফলে এখানে তো নতুন করে কিছু যুক্ত করা হয় নাই, আমরা গুড ফেইথ এই সাইনটা করেছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের পারস্পরিক বিশ্বাসটা ছিল। আপনার মনে আছে ওখানে সালাউদ্দিন ভাই প্রতিনিয়ত একটা কথা বলতেন, আমাদের উপর বিশ্বাস রাখেন। কিন্তু আপনি যে কথা বললেন না, আপনি এমন কথা বলছেন যে এটা মানে এখন যারা সরকার আছে তারাই চাপিয়ে দিয়েছে সরকারের উপর। কিন্তু এই দল যখন বিরোধী দলে ছিল, এখন সরকার আসার পরে বলেছেন যে সরকার তাদের সাথে সনদ দিয়ে প্রতারণা করেছে এইভাবে ড্রাফটিং এর ক্ষেত্রে। না না, আমি বলছি যে তখন বিএনপি এই কাজটা করেছে, মানে এই এক্সট্রা নোটটা তারা যুক্ত করেছে। তারা বোধহয় প্রতারণা বলতে জুলাই আদেশকে বলে, তারা বলে জুলাই আদেশ, তারা জুলাই আদেশকে জুলাই সনদকে বলে না। জুলাই সনদ যে বলে না। বিএনপি মানে বুক ফুলিয়ে বলে যে আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, কারণ তারা জানে তারা এখানে কি ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা কিন্তু জুলাই সনদকে ডিজাউন করছি না, আমাদের কথা ছিল যে গণভোটের কি হবে। জুলাই সনদ তো তারা মানেনি, কয়েকটা বিষয় তো অলরেডি ভায়োলেট করেছে, বাইরে চলে এসেছে, অলরেডি এটা বাইরে চলে এসেছে। কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বলে বেড়াচ্ছেন, গতকালকে পর্যন্ত বলেছেন, ওই যেখানে দিনাজপুর না কোথায় গেলেন সেখানে বলে, যশোরে, সেখানে বলেছেন আমরা অক্ষরে অক্ষরে করব, এবং জুলাই সনদ নিয়ে একটা ভিন্ন খাতে এটা প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, সেম ওল্ড মানে ল্যাঙ্গুয়েজ রেটরিক, যেটা মানে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনি তো অলরেডি আপনার শুধু জুলাই সনদ না, আমি বললাম আপনাকে যে বিএনপি জুলাই সনদ বাদ দেন, গণভোট বাদ দেন, বিএনপি এখন আর তার বিএনপি যে জায়গায় গেছে, বিএনপি আর তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ফেরত আসতে পারবে না। বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং 31 দফার একাধিক ধারা ইতিমধ্যেই ভায়োলেট করেছে, এটা তাদের পক্ষে আর ফেরত আনা সম্ভব না। সেটা আমি ধরেন একটা কাজ যেটা তারা সবচেয়ে ভয়ঙ্কর কাজ করেছে, আমার কাছে মনে হচ্ছে কম আলোচনা হয় এটা নিয়ে, স্থানীয় সরকার অধ্যাদেশ নিয়ে তারা যে কাজ করেছে, এটা কিন্তু আমাদের জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার পুরো লজিকটাকেই বদলে দিয়ে একটা ওই আইইউবি বেসিক ডেমোক্রেসি মানে কায়েম করার মতো ব্যাপার। যে আপনি তখন আপনি কিন্তু গণভোট অধ্যাদেশ বাতিল করার ক্ষেত্রে কি বললেন, এটা তো এখন আর লাগবে না, বিশেষ পরিস্থিতির অধ্যাদেশ, সুতরাং গণভোট হয়ে গেছে, অধ্যাদেশ বাতিল। কিন্তু স্থানীয় সরকারের যেটা তখন বিশেষ পরিস্থিতির কারণে করা হয়েছিল, এটা আপনার এখন লাগবে, এবং আপনি সেটাকে আইন করলেন, হুবহু আইন করলেন, যেখানে বলা আছে যে নির্বাচিত প্রতিনিধিদেরকে, যাদেরকে জনগণ ভোট দিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধি বানাবে, আপনি কলমের খোঁচায় নির্বাহী আদেশে বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে তাদেরকে আসলে টার্মিনেট করতে পারবেন। এই ক্ষমতা কোনো সরকার নিজের কাছে রাখতে পারে, যদি না তার বিরুদ্ধে আপনার আদালতের কোনো আদেশ থাকে, সেটা তো অন্য বিষয়, আদালতের কোনো রায় আছে, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ আছে, সেটা অন্য বিষয়। কিন্তু যে কোনো বিশেষ কারণে এবং জনস্বার্থে, এই দুটো শব্দ দিয়ে আপনি যে কাউকে, এবং সেই বিএনপি যাদেরকে আওয়ামী লীগ ওই মেয়র ইলেকশনে যখন তারা জিতলো তাদেরকে বসতে দিল না, ওই অভিজ্ঞতা থেকে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল যে আমরা কখনো কোনো অবস্থাতে আদালতের রায় ভিন্ন কোনো জনপ্রতিনিধিদেরকে নির্বাহী আদেশে অপসারণ করবো না, এটা তাদের ইলেকটোরাল প্লেজ।
কেন? কারণ তারা ভুক্তভোগী। এখন তারা সেই ক্ষমতা রাখার প্রয়োজন মনে করছে। সো এরকম। আর এর বাইরে ধরেন আপনার 2 মাসে সরকারের বিরুদ্ধে অলরেডি হিউম্যান রাইটস ওয়াচ স্টেটমেন্ট দিয়েছে যে আপনি আগের মতো করে ওই মত প্রকাশের কারণে, সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে, কিংবা একটা হয়তো সামান্য একটা অরুচিকর বক্তব্যের কারণে আপনি বাসা থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করছেন, সেখানে সেই জিনিসগুলো তো আবার ফেরত এসেছে। জি, জনাব আব্দুল তুষার, জি। মানে হঠাৎ আমার মনে হলো যে আপনি অনেক কথা বলতে পারেন, অনুষ্ঠান পরিচালনা করতে পারেন, কিন্তু কেমনি কেমনি বোধহয় আপনার ভাগ্যের সময় কম পড়ে গেল। আপনি দিচ্ছেন না মনে হয়। না, আমি দেবো না কেন, আপনারা নিজেরা দিচ্ছেন, এখন আপনাকে আমি দিচ্ছি ফ্রি। কিন্তু একটা প্রশ্ন প্রথমত করে হচ্ছে আশরাফ কাছে একটা কথা বলেছেন যেটা আমাকে একটু চিন্তিত করেছে, সেটা হচ্ছে ইউনূস সাহেব দুইটা ঠিক কাজ করেছেন। একটা হচ্ছে ভারতের সঙ্গে বেশ চোখে চোখ রেখে কথা বলেছেন, আর একটা হচ্ছে নির্বাচন দিয়েছেন। আমি পরেরটা বলি, নির্বাচন উনি দেন না, উনি দিতে বাধ্য হয়েছেন, ওনাকে ঘাড়ে ধরে নির্বাচন দেওয়ানো হয়েছে। উনি নির্বাচন না দেওয়ার সকল চেষ্টা করেছিলেন। উনি সাথে করে লোক নিয়ে নামাজ পড়তে যেতেন এবং পাশে পাশে লোকে দৌড়াতো, স্যার আপনি আরো থাকেন, আপনি আরো থাকেন। এখন ওই লোকগুলা কোথায়? স্যার যে আছে, স্যারের কাছে গিয়ে বলছেন না স্যার আপনি থাকলেন না কেন? এবং ওই বছর তিনি টিভি ক্যামেরা সহ নামাজ পড়তে গিয়েছিলেন, এই বছর তিনি কোথায় নামাজ পড়েছেন আমরা জানি না। এই বছর টিভি ক্যামেরা হয় তার কাছে যায়নি, অথবা তিনি টিভি ক্যামেরাকে ডাকেন নাই, অথবা তার পেশার সচিব এখন ক্ষমতায় নাই বলে ডাকতে পারেনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় একটা ডেটা দেই আমি, আদানি পাওয়ারের বকেয়া বিল পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকার নিয়মিত অর্থ প্রদান করেছে। অন্তর্বর্তী সরকার আদানির প্রায় 4108 কোটি টাকা পরিশোধ করেছে এবং জুনের একটা প্রতিবেদন অনুযায়ী তারা বকেয়া বিল হিসেবে, মানে আওয়ামী লীগের সময় রেখে যাওয়া টাকা, সেইটা হিসেবে 344 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। বকেয়া পরিশোধের গতি আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময় অনেক দ্রুত, বকেয়ার পরিমাণও যথেষ্ট বেশি যারা শোধ হয়েছে, এবং বিদ্যুৎ সরবরাহ বেশ নিয়মিত হয়েছে, কারণ অন্তর্বর্তী সরকার ভারতকে টাকা পরিশোধ করেছে। শুধু তাই না, ব্যবসা বাণিজ্যে ভারতের সঙ্গে আমাদের উন্নতি হয়েছে। যেমন আমরাও ভারতে বেশি পণ্য পাঠিয়েছি, তার মধ্যে আছে জুতা, রেডিমেড গার্মেন্টস, ফিশ এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং ওভারঅল এক্সপোর্ট গ্রোথ। আপনি মনে রাখবেন যে মাছ পাঠিয়েছি, ইলিশ মাছ নাকি শেখ হাসিনা সব দিয়ে দেয় বলতো, তো অন্তর্বর্তী সরকারও দিয়েছে। আর আপনার নিশ্চয়ই মনে আছে ফরিদা আপা ইলিশ মাছ সংক্রান্ত একটা সমালোচনার শিকার হয়েছিলেন। ইলিশ পাঠালে কোনো অসুবিধা হয় না, কিন্তু আবার আগে পাঠালে হতো। শুধু তাই না, আমরা হাই গ্রোথ ইম্পোর্ট করেছি, ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইম্পোর্ট বেড়েছে। এগ্রিকালচারাল প্রোডাক্ট বেশি বেশি এনেছি, টেক্সটাইল র মেটেরিয়াল এনেছি, মিনারেল ফুয়েল এবং অয়েল এনেছি, এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এবং ভেহিকেল এনেছি। এবং আমরা শুধু তাই করে নাই, আমরা আন্দোলনের পরে গাজী টায়ার পুড়িয়ে দেওয়ার কারণে আমাদের টায়ারের মার্কেটের প্রায় 50% চাহিদা, বিশেষ করে সাইকেল, রিক্সা এবং মোটরসাইকেলের টায়ারের যে চাহিদা ছিল, এবং বড় বড় বাসের, গাড়ির টায়ার গাজী সেরকম বানায় না, মানে বড় লোকের টায়ার বানায় না, সেই টায়ার ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার ফলে ভারতীয় টায়ার এবং চীনের টায়ারের জন্য আমাদের বাজার প্রায় উন্মুক্ত হয়ে গিয়েছিল। ফলে খালি মুখে মুখে তো রিসেট করে দিব, চিকেনের গলা দিয়ে ঘিলা কলিজা দিয়ে রান্না করব, এগুলো বললে তো হবে না। ইউনূস সাহেব তার উপদেষ্টাকে পাঠিয়েছিলেন ওই দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করতে ওনার সময়ে, এবং ওখানে গিয়ে তিনি দেখা করেছিলেন। কি কথা বলেছিলেন আমরা কি জানি? কি জন্য উনি দেখা করেছিলেন, কেন করেছিলেন, হঠাৎ করে উড়ে গিয়ে আমরা জানি না। সেই নিরাপত্তা উপদেষ্টাই আবার কিন্তু পরে এই সরকারের মন্ত্রী হয়েছেন। এখন একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি যে একটা জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের সময় সারোয়ার তুষার বলল যে একজন নেতা নাকি পাশে বসে থেকে টাইপ করে দিয়েছে। তাহলে এই ঘটনা তারা জানতো, তো তাদের তো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই আন্দোলন করা উচিত ছিল, যে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার ঠিক মতো নির্বাচন দিতে পারবে না, অত্যন্ত খারাপ। কিন্তু উনি এটাও করেছেন, উনি যখন তখন ছাত্রদেরকে ঢুকে পড়তে দিতেন ওনার বাসায়, কিন্তু আবার ওই যখন তখন একজনকে পাশে বসে থেকে ওইটা টাইপও করতে দিয়েছেন। তো ওনার সরকার কি আসলে ঠিক আচরণ করেছিল? যে কোনো একটা আচরণ তাহলে ভুল হয়। এনসিপিকে যখন তখন তার বাড়িতে ঢুকতে দেওয়া, সেটা ভুল, অথবা ওই যে জুলাই সনদের পাশে একটি লাইন টাইপ করে দেওয়ার জন্য একটা নেতা বসে পড়তে পারলো, সেটা ভুল। এবং উনি কি কি বলতেন আপনার নিশ্চয়ই মনে আছে। উনি বলতেন যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করে সভ্য হয়েছি। উনি ভোট দিয়ে বলেছেন আজ নতুন বাংলাদেশের জন্ম হলো, এগুলো বলতেন না। উনি কখনো বাংলাদেশকে জন্ম দিতেন, কখনো উনি রিসেট করতেন, কখনো উনি আমাদেরকে সভ্য বানিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু চূড়ান্ত অসভ্যতা হয় না। এই মবের সংস্কৃতি কখন তৈরি হয়েছে? সবাই বলে যে মব আগেও ছিল। মব আগে যদি থেকে থাকে, উনি তো সেটা বন্ধ করেন নাই। উনি মবের সংস্কৃতিকে আরো ভালো করে জাগ্রত করেছেন। কবরের থেকে মৃত ব্যক্তির লাশ তুলে এনে পোড়ানো হয় নাই, তখন এই সমালোচনা শুনি নাই কেন আমরা? তখন কেন শুনি নাই যে অন্তর্বর্তী সরকার ঠিক করে নাই, একজন সংখ্যালঘু কর্মী, গার্মেন্টস কর্মী সম্ভবত, তাকে যে পুড়িয়ে মারা হলো, সেটা নিয়ে তো আমরা কোনো প্রতিবাদ শুনতে পাই নাই। তখন কি এই কাজগুলি ভালো ছিল? আর এখন যে অবস্থাটা হচ্ছে, এই যে
কি বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একজনকে শাস্তি দেওয়া হয়েছে, অবশ্যই এটা কন্ডেম করার মতো বিষয়। বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু জিম থেকে ধরে নিয়ে তো যাওয়া হয়েছে, মামলা ছাড়া অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাকে ধরা হয়েছে এই যে বাড়ি থেকে, তার নামে তো অন্তত একটা মামলা ছিল। আর জিম থেকে যে লোকটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আনিস আলমগীর, তার নামে তো মামলা ছিল না, তাকে বসিয়ে রেখে একটা মামলা করা হচ্ছে উত্তরাতে একটা থানার মধ্যে বসে থেকে। যে লোকটা মামলা করেছে সেই লোকটার চেহারা কোথায়? সেই লোকটাকে তো আমরা এখন দেখি না। সেই লোকটা কোথায়? সেই লোকটা কেনই মামলা করেছিল? তাও আবার নাকি আনিস আলমগীর সন্ত্রাস করতে চান, উনি নাকি বিদেশিদের সাথে সংশ্লিষ্ট, এগুলা বলেছেন। সবচেয়ে বেশি বিদেশে বেরিয়েছে কে? অন্তর্বর্তী সরকারের সময়। আর একটা কথা শুধু আছে, আপনি আমাকে, যেহেতু আমি শেষ করে দেবো। হ্যাঁ, কিন্তু দেখেন এই অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনাগুলি তো ঘটেছে এবং মানবাধিকারও লঙ্ঘিত হয়েছে। এবং আপনি খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন তাহলে দেখবেন অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির একজন নেতা টেলিভিশনে বসে দাঁড়িয়ে আমি, মাসুদ কামাল এবং আরো কয়েকজনের নাম বলেছে এদেরকে টেলিভিশনে ঢুকতে দিব না। বাক স্বাধীনতার এত পছন্দ ছিল, ওনারা আজকে থাকলে তো ক্ষমতায় আমি এখানে আসতে পারতাম না আপনার অনুষ্ঠানে। আমি যদি থাকতাম তাহলে আসতে পারতাম। আপনি কি করে আনবেন? কারণ তারা যদি ক্ষমতায় থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন না। তাহলে যারা কিনা ওই অবস্থায় বসে থেকে মানুষের নাম উল্লেখ করে বলেছে যে এদেরকে কথা বলতে দেওয়া যাবে না, তারা এখন আবার বলে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। ওনারা ক্ষমতায় থাকলে তো বাক স্বাধীনতা দূরের কথা, আজকে আমি কথাগুলি বলতে পারতাম না। ওকে, দেখা যাক কি বলেন তারা। থ্যাংক ইউ আশরাফ কায়সার। আমার হাতের সময় আছে সব মিলে 4 মিনিট, 2 মিনিট করে বলতে পারি। তারপর আমি 1 মিনিট সময় যদি পাই ওয়াইন্ড আপ। আমি অন্তর্বর্তী সরকারের ভুল এবং অনিয়ম এবং অন্যায় আরও লম্বা ফেরিস্তে দিতে পারবো, তুষার ভাই যেখানে শেষ করেছেন তারপরেও। এবং দেখুন, আমাদের এনসিপি বলে যে দলটা, তার রাজনৈতিক ভবিষ্যৎ যদি কেউ শেষ করে দিয়ে থাকেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক কিভাবে করেছেন দেখুন, এই অভ্যুত্থানের নেতারা হয়তো বুঝতেও পারেননি তারা কি অপূর্ব সুযোগ পেয়েছিলেন জীবনে। তারা কেউ প্যারিস হিলটনের মতো ড্রেস পরে হাঁসের মাংস খাওয়াকে জীবনের অর্জন ভেবেছেন, তারা কেউ উপদেষ্টা হওয়াকে জীবনের অর্জন ভেবেছেন, তারা কেউ কুমিল্লার কে কোন পোস্টে যাবে এটি বলার জন্য জীবনের অর্জন ভেবেছেন। তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎটি ইউনূস আমলে শেষ করে দিয়ে জামাতের সাথে জোট বেঁধে সংসদে যেতে হবে বলে তাদের রাজনীতি করার যে অপার সম্ভাবনা ছিল, এই যে তৃতীয় একটি রাজনৈতিক শক্তি হতে পারত, তা যারা নাকি বলেছিল বিকল্প রাজনীতি করতে হবে, পরিবর্তিত বাংলাদেশ গড়তে হবে, তারা নিজেদের স্বার্থ বা 10 জনের মতো ব্যক্তি আছে তাদের স্বার্থ পুষিয়ে গেলে তাদের রাজনীতির স্বার্থ শেষ। কিন্তু আমি কিন্তু মনে করছি যে এইটা একসময় তাদের প্রফেসর ইউনূসের সাথে বসতে হবে। কেন যমুনা কেন্দ্রিক তাদের তৎপরতা ছিল, এগুলো বসলাম। কিন্তু আপনার মূল আলোচনা আজকে যেটি ছিল যে দেখুন, পরিবর্তিত বাংলাদেশের চেহারা বিএনপিকে একটা সৃজনশীল ভাবে হলেও তার সংস্কারের প্রতিশ্রুতির ব্যাপারে এগিয়ে আসতে হবে। এই স্টেলমেট থেকে, এই রাজনৈতিক অচল অবস্থা থেকে কিন্তু বিএনপিও এগুতে পারবে না। আরেকটা কথা আপনাকে বলি, অপোজিশন ভাবছে শুধু সংস্কারী রাজনীতির কৌশল, সংস্কার নিয়ে ধরেন পার্লামেন্টে আপনি করলেন, উত্তর গেটে চলে গেলেন, তাদের কি আর জনঘনিষ্ঠ কোনো ইস্যু নাই? আপনি এই পেট্রোল পাম্পের ইস্যুতে বিরোধী দলের কি কর্মসূচি দেখেছেন? হামের ব্যাপারে বিরোধী দলের কি কর্মসূচি? আমি সময় দিতে পারছি না, তুষার বলে যাবেন। না মানে আপনার হাতে কিন্তু 1 মিনিট সময়ও নাই, আপনি যত তাড়াতাড়ি বলতে পারেন। যেটা হচ্ছে যে এনসিপির প্রসঙ্গে আমি বলবো যে এনসিপির অনেক ড্রব্যাকস আছে অফকোর্স, কিন্তু এনসিপি এখনই তার সময় আমি মনে করি। ফলে এনসিপি সামনে কি রাজনীতি করে সেটাই দেখার বিষয়। ইন দ্য মিন টাইম যে সমালোচনাগুলো হয়েছে বা হচ্ছে, এগুলো ভালো, এগুলো থেকে আমাদের শিখতে হচ্ছে এবং শিখবো আশা করি ভবিষ্যতেও, যেহেতু সময় নেই। থ্যাংক ইউ। না, যদি আপনি স্যাটিসফাইড হন এইটুকু বলে আমি বলি না, ওকে, ঠিক আছে। দর্শক মণ্ডলী, প্রথমত আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ আলোচনা করেছেন। অসাধারণ বলছি এই কারণে যে সাধারণত এরকম করে সবাই খোলাখুলি কথাবার্তা বলে না, কিন্তু বলাই দরকার। হ্যাঁ, আমরা সব বন্ধু। না সেটা আছে, তাছাড়া এমনিতে বলেন আপনার খোলাখুলি, সেদিক থেকে ভালো হয়েছে। আপনাদের 3 জনকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। কী রকম লাগলো আপনাদের কাছে সব কথা শুনে? হতাশ লাগলো নাকি মনে করছেন যে আসলে ভেতরে যেরকম তত্ত্বের কচকচারি হচ্ছে, ঝগড়াঝাটির চাষ হচ্ছে, সেগুলোর মধ্যে থেকে একটা সুন্দর ফুলের গাছ ফুটতে পারে? ভাববার কথা এটাই। আমরা যাই করি, গণতন্ত্র নির্মাণের কাজ যখন করছি, তখন আমাদের লক্ষ্য একটাই, সব রকম মতকে অ্যাকোমোডেট করব, মিথস্ক্রিয়া হবে, একটা আরেকটার সঙ্গে মিথস্ক্রিয়া করবে, ফাইট করবে, ইন্টু ডিসকোর্স করবে এবং শেষ পর্যন্ত একটা পথে হাঁটবো। এটা ঠিক। এখন পর্যন্ত
খুবই গুরুত্বপূর্ণ কিছু কনস্টিটিউশনাল বিষয় নিয়ে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন নিয়ে একমত হতে পারিনি আমরা। সেটা শেষ পর্যন্ত হয়তো 2/3 মেজরিটির উপরেই যাবে, কিন্তু লড়াইটা ওখানে যে থেমে যাবে সেরকম তো না। মানুষের জন্মগত যে অধিকার আছে সেই লড়াই মানুষ তার সারা জীবন ধরেই করতে থাকে। আমরা মনে করি এই লড়াইটা চালাতে হবে। সংসদের জায়গায় লড়াই করবে, আপনি আপনার জায়গা থেকে লড়াই করবেন, আমি মাহমুদুর রহমান মান্না আমার যে জায়গা আছে সেই জায়গা থেকে লড়াই করব, এবং এই বক্তারা আলোচকরা যারা এখানে ছিলেন তারাও তাদের জায়গা থেকে করবে। আমাদের শেষ লক্ষ্য, আমাদের আশাবাদী থাকতে হবে। এত রক্ত দিয়ে জীবন দেবার পরে আমরা আসলেই হতাশ হয়ে যাব না, আমরা পরাজিত হব না, বরঞ্চ পরাজয়কে পরাজিত করে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্যে যে সৌধ বানাবার দরকার, যে ভিত্তি তৈরি করবার দরকার, সেই লড়াইটা অব্যাহত রাখবো। ভালো থাকবেন সবাই, একসাথে থাকবো এবং সামনের দিকে এগোবো। খোদা হাফিজ।